সিয়াম, আজ কলেজে একটা নতুন মেয়ে এসেছে জানিস? এই তোকে না বলছি আমাকে সিয়াম বলে ডাকবি না। সরি দোস্ত, আর তোকে সিয়াম বলে ডাকবো না। এবার বল। মেয়েটা কেমন? খুব সুন্দরী নিশ্চয়ই। আমি কি দেখেছি নাকি? তাহলে যে বললি। আরে মামা, মেয়েটা তো আপাদমস্তক ঢেকে এসেছিল। বলিস কি, এত জনপ্রিয় একটা পাবলিক ভার্সিটিতে পর্দা? সেটা তো আশ্চর্যের বিষয়। মেয়েটাকে তো দেখতেই হয়, চল মামা দেখে আসি। হ্যালো কালো বর্গা, শীষ বাজিয়ে নবাগত মেয়েটাকে উদ্দেশ্য করে বলল সিয়াম। মেয়েটা দেখেও না দেখার ভান করে চলে গেল। সিয়াম আর রনি মেয়েটার বিহেভে হা হয়ে রইল। আজ পর্যন্ত কেউ সিয়ামের সাথে এমন বিহেভ করেনি। সিয়ামের মতো হ্যান্ডসাম ছেলের পিছনে মেয়েরা আঠার মতো লেগে থাকে, আর মেয়েটা এমন করলো। খুব রাগ হলো সিয়ামের। রনিকে বলল, মামা মেয়েটার খুব দেমাক, একে বোঝাতেই হবে আমি সিয়াম কি জিনিস। সিয়ামদের পাশ দিয়ে ফার্স্ট ইয়ারে নিহা যাচ্ছিল, তাকে ডাক দিল। নিহা, এই নতুন মেয়েটার সম্পর্কে কিছু জানো? মেয়েটা খুবই অদ্ভুত, প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না। মেয়েটা দেখতে কেমন রে? কালো ভূত মনে হয়, তাই তো কারোর সামনে মুখ বের করে না। তোমাদের সামনেও মুখ খোলে না? না ভাইয়া। তুমি যেতে পারো। রনি শোন। বল। সারা ভার্সিটিতে জানিয়ে দে, সামনে টেস্ট এক্সামের টাইমে সবাই যেন মুখ বের করে পরীক্ষায় ফলে প্রবেশ করে। ওকে দোস্ত, বলে চলে গেল। সিয়াম আনমনে বলে উঠল, এবার দেখবো তুমি আপাদ মস্তক ঢেকে আসো কি করে। পরীক্ষা চলতেছে, সবাই যে যার আসনে বসে আছে। রনি আর সিয়াম হলে ঢুকলো। যেহেতু তারা কলেজের বড় ভাই, তার উপর রাজনীতিও করে, তাই তাদের এসব পাওয়ার আছে। একে একে সবার দিকে তাকালো। হ্যাঁ, সবাই ঠিক আছে, কিন্তু কি সেই মেয়েটা একই রকম ভাবে এসেছে? সিয়ামের কথা অমান্য করলো। সিয়ামের রাগ দ্বিগুণ বেড়ে গেল। রেগে গিয়ে মেয়েটির কাছে গিয়ে বলল, এই মেয়ে, তোমার নাম কি? মেয়েটি কর্কশ কণ্ঠে বলল, নুজাইফা জান্নাত। তুমি কি আমাদের অ্যানাউন্সমেন্ট শোনোনি? শুনেছি। তাহলে মুখ খোলো আর তারপর পরীক্ষা দাও। ম্যামকে ডাকুন, মুখ খুলবো। তুমি পরীক্ষা দিতে পারবে না? এই কথা শুনে নুজাইফা চলে গেল। তুমি কি জানো, টেস্ট পরীক্ষা না দিলে তুমি ফাইনাল পরীক্ষায় বসতে পারবে না? আমার আল্লাহর আইনের থেকে পরীক্ষা বড় না? এই বলে নুজাইফা হল থেকে বের হয়ে গেল। সিয়াম প্রিন্সিপালের কাছে বিচার দিল নুজাইফা বেয়াদবি করেছে তার সাথে। যথারীতি নুজাইফাকে অফিস কক্ষে ডাকলো প্রিন্সিপাল। নুজাইফা, তুমি জানো তুমি কি করছো? জি স্যার, আমি আমার আল্লাহর কোরআনের কথা মেনেছি। যাদের সাথে বিবাহ হালাল, তাদের সামনে পর্দা করেছি। তুমি যে পরীক্ষা দিতে পারবে না, এটা জানো তো? তুমি কি জানো টেস্ট পরীক্ষা না দিলে ফাইনাল পরীক্ষা দিতে পারবে না? স্যার মাফ করবেন, দুনিয়ার পরীক্ষা দিয়ে কি করব যদি আখিরাতের পরীক্ষায় ফেল হয়ে যায়? আখিরাতের চিন্তা তো পরেও করতে পারবে, আগে তো ক্যারিয়ার গড়ে তুলো। স্যার, একটা বরফের খণ্ড হাতে তুলে রাখলে তার 2 মিনিট অথবা 5 মিনিটের গ্যারান্টি আছে, কিন্তু আমার নিঃশ্বাসের তো সেই গ্যারান্টিও নেই। আমি যে এখান থেকে বাড়ি পৌঁছাতে পারবো তার গ্যারান্টি কে দিতে পারবে? প্রিন্সিপাল আমতা আমতা করে বলল, হ্যাঁ তা পারবো না, কিন্তু তুমি শ্যামের সাথে মিসবিহেভ কেন করেছো? স্যার, আমি ওনার সাথে মিসবিহেভ করি নাই। উনি আমার মুখ দেখতে চেয়েছেন, আমি ওনাকে বলেছি ম্যাডামকে ডাকতে। ম্যাডামের সামনে আমি মুখ খুলতাম। তুমি এখন যেতে পারো, আর হ্যাঁ, পরীক্ষা দেবা কোনো প্রবলেম হলে আমি দেখব। শুক্রিয়া স্যার। সালাম দিয়ে নুজাইফা চলে গেল। স্যার, আপনি ওকে পরীক্ষা দিতে বললেন? হ্যাঁ বললাম, কারণ ও যা বলেছে সবই যুক্তিসঙ্গত কথা বলেছে। তুমি এখন যাও, তোমার সাথে এ ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। সিয়ামের মনে রাগ আর যে দুটো চেপে বসলো আরো জোরালো ভাবে। নুজাইফা পরীক্ষার হলে গেল। তার সিট পড়েছে অবন্তিকার পাশে। নুজাইফা অবন্তিকার পাশে বসতেই অবন্তিকা লাফিয়ে উঠলো, এই কালো ভূত, তুমি আমার পাশে বসবে না, আনকালচার খ্যাত। আমার কোনো দোষ নেই বোন, স্যাররা যেভাবে সিট ফেলেছে আমি সেভাবেই বসেছি। যেভাবেই সিট ফেলুক, তুমি আমার পাশে বসবে না। তাহলে আমি কোথায় বসবো? জানি না কোথায় বসবে, বাট এখান থেকে সরে বসো। অবন্তিকা নুজাইফার কথাগুলি পাশের সিটে নিজুম শুনছিল। নিজুম নুজাইফাকে ডাক দিল তার পাশে বসার জন্য। নুজাইফা নিজুমের পাশে বসলো। নিজুমকে ভালো করে দেখলো, বেশ সুন্দর গড়নের একটা মেয়ে। অন্য সকল মেয়েদের মতো অতটা মডার্নও না, আবার অতটা ব্যাকডেটও না। হিজাব পরেছে কিন্তু অত্যাধুনিকভাবে। কি দেখছো? না কিছু না। সিট পরিবর্তনের জন্য প্রিন্সিপাল এমনকি অন্য কোনো স্যার ম্যাডামরাও তোমাকে কিছু বলবে না। ও, কারণ অবন্তিকা হচ্ছে প্রিন্সিপালের মেয়ে, তাই অবন্তিকা ভার্সিটির অন্যরকম একটা পাওয়ার দেখিয়ে চলে। আর ওকে কেউ কিছুই বলে না, কেউ কিছু বললে তার খবর আছে। বুঝলাম, কিন্তু বোন তোমার নাম কি? রাহিমা নিশাত নিজুম। তোমার নাম কি? মাশাআল্লাহ,
খুব সুন্দর নাম। আমার নাম হচ্ছে নুজাইফা জান্নাত। একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ বলো। এই যে তুমি কালো একটা বোরখা আর 4 থেকে 5 লেয়ারের হিজাব পরে নিকাব নামিয়ে চোখে সানগ্লাস পরেছো, তাও কালচে গ্লাসে চশমা, আবার হাতে পায়ে মোজা, তোমার কি গরম লাগে না? সত্যি কথা বলবো, আমার এতে একটুও গরম লাগে না। এইসব পড়লে কেমন জানি মনে প্রশান্তি অনুভব করি। বেপর্দাভাবে চললে তার শাস্তি জাহান্নাম। এখন যদি এইটুকু গরম সহ্য করতে না পেরে বেপর্দাভাবে ঘোরাফেরা করি, তাহলে জাহান্নামের আগুনের উত্তাপ কী করে সহ্য করব? তুমি কি জানো, নামাজ রোজার মতো মেয়েদের জন্য পর্দাও ফরজ ইবাদত। পর্দা হলো ফরজের আইন, অর্থাৎ এটা আল্লাহর হুকুম এবং আবশ্যক। আল্লাহর এই আইন যদি না মানি, তাহলে জাহান্নামের গর্জনরত কালো ভয়াবহ আগুনে দগ্ধ হতে হবে লাখ কোটি বছর। জাহান্নাম এত ভয়ঙ্কর যে 70,000 ফেরেশতা 70,000 লোহার শিকল দিয়েও বেঁধে রাখতে পারছে না। বাট আমিও তো স্কার্ফকে হিজাবের মতো করে পরি, যথেষ্ট শালীনভাবেই থাকি, শুধু মুখ ঢাকি না। তাতে কি আমার পর্দা হয় না? শোনো নুজাইফা, মনের পর্দাই বড় পর্দা। তাছাড়া তোমাকে তো কেউ দেখতেই পারে না এসব আবরণের জন্য। সবাই ভাবে তুমি কালো ভূতের মতো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হোয়াট? সবাই তোমাকে কালো ভূত বলে, এতে তোমার খারাপ লাগে না? না, একদম খারাপ লাগে না, কারণ তারা আমার শরীরের একটু অংশ দেখতে পারে না বলেই কালো ভূত বলে। তার মানে আমার পর্দা নিখুঁত। তুমি কি পাগল? অবশ্যই না। শোনো নিঝুম, আল্লাহ তাআলার পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে ঈমানদার নারীগণ, তোমরা বাড়ির ভেতরে থাকো এবং বাড়ির বাইরে বাহির হইও না। যেভাবে জাহিলিয়া যুগের নারীরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করত, নারীরা যখন বালেগা হয়ে যায় তখন তার সতর দেখা দেয় এবং দেখানো জায়েজ নয়, তার জন্য পর্দা ফরজ। আর তাছাড়া মুখ থেকে তো পাপের সূচনা। যে নারী বোরখা পরে মুখ খোলা রাখে, সে যেন জানালা বন্ধ করে দরজা খোলা রাখলো। আচ্ছা, এ ব্যাপারে পরে আলোচনা করব। স্যার আসতেছে, পরীক্ষা শুরু হবে এখন। স্যার আসলো, পরীক্ষা শুরু হলো এবং পরীক্ষা চলছে। নুজাইফা ভালোই লিখতেছে। লেখার পর দেখলো অবন্তিকা কলম কামড়াচ্ছে, হয়তো ও লিখতে পারছে না। যেহেতু নুজাইফার লেখা শেষ, তাই ও অবন্তিকাকে হেল্প করার উদ্দেশ্যে ওকে ডাকলো। অবন্তিকা বিরক্ত বোধ করে নুজাইফার ডাকে সাড়া দিল না। নুজাইফা ভাবলো ও হয়তো শোনেনি, তাই আবার ডাক দিল। এবার অবন্তিকা রেগে গেল, তারপর বলল, এই কালো ভূত, আমাকে ডাকছিস কেন? মানে তুমি তো না লিখে বসে আছো, আর আমার তো লেখা শেষ, তাই ভাবলাম তোমাকে একটু হেল্প করি। তোর কাছ থেকে আমি সাহায্য নেব? এই অবন্তিকাকে হেল্প করতে চাস? তোকে দেখে তো মনে হয় পরীক্ষার পও জানিস না। নুজাইফা চুপ করে গেল। ও তোমাকে তখন এত অপমান করলো, তারপরও তুমি তাকে নির্লজ্জের মতো হেল্প করতে গেলে কেন? ও পারছিল না, তাই তো। দেখো, নর্ম হওয়া ভালো, বাট অতি নর্মতা কষ্টের কারণ। এটা ঠিক বললে না, কারণ আজ না হোক কাল আল্লাহ ওকে সঠিক বোঝ নিশ্চয় দেবে। থাক, আর বলা লাগবে না, চলো যাওয়া যাক। পরীক্ষা শেষে নিজম আর নুজাইফা আর বাড়ি পথে পা বাড়লো। ঠিক তখনই তাদের পথ আটকে দাঁড়ালো সিয়াম। নুজাইফা, দাঁড়াও, কথা আছে। সরি নুজাইফা, কোনো কথা বলবে না। আপনি পথ ছাড়ুন, না হলে প্রিন্সিপালকে ডাকবো। এই মেয়ে, তুমি চুপ থাকো, আমি নুজাইফার সাথে কথা বলবো। দেখুন, আপনি আমার জন্য হারাম, তাই আমি চাই না আপনি আমার সাথে কথা বলেন। আল্লাহ হাফেজ। এই নিঝুম, চলো। একটা কথা বলি? হ্যাঁ বলো। সিয়াম ছেলেটা ভালো না। জানি। জানলে ভালো, ওর থেকে সাবধানে থাকবা। আচ্ছা বোন, আমার বাড়ির কাছে এসে গেছি, আমি এখন যাই, আর তুমি সাবধানে যেও, কেমন? আচ্ছা ভাই। নুজাইফা, কখন এসেছিস? এই তো এখন। খেতে আয়। নুজাইফা ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে খেতে শুরু করলো। তার নতুন ভার্সিটি কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো আম্মু। অবস্থা যাই আসুক, কখনো বেপর্দা হবি না। বেপর্দার শাস্তি কিন্তু ভয়ানক। জানি আম্মু, তাছাড়া আল্লাহ আমার পাশে আছেন। যে আল্লাহকে ভরসা করে, আল্লাহই তার জন্যই যথেষ্ট। আম্মু, তুমি খাও, আমি আসরের নামাজ পড়ে আসছি। পরের দিন নিজম সেলোয়ার কামিজের সঙ্গে রংসাঙ্গা হিজাব পরছে। অনেকগুলো ক্লিপ লাগিয়ে মাথায় হিজাব লাগিয়েছে। বাসে উঠলো। নিজম
কিন্তু কোনো সিট পেল না, তাই দাঁড়িয়েই যাচ্ছে। তার পাশে কিছু ছেলেরাও দাঁড়িয়ে আছে। তারা বাসে ঝাঁকি লাগার অজুহাতে নিজমকে শুয়ে দেওয়ার চেষ্টা করছে। নিজম খুব বিরক্ত বোধ করছে, কিছু বলতেই পারছে না। সাইডের সিটে একটা বয়স্ক লোক বসেছে, সেও তাকে দেখছে। সিহ, বাবার বয়সী লোকদের কি নোংরা দৃষ্টি। হঠাৎ বাস দাঁড়িয়ে গেল। বাস দাঁড়িয়ে যাওয়ার কারণ হলো একজন মহিলা যাত্রী বাসে উঠেছে। কাছাকাছি আসার পর দেখলো আর এ তো নুজাইফা। নুজাইফা নিজমকে দেখেই খুশি হলো, নিজমের কাছে এসে দাঁড়ালো। বাস আবার চলতে শুরু করলো। কেমন আছো নিঝুম? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। পাশের সেই বয়স্ক লোকটা উঠে দাঁড়ালো, নুজাইফাকে উদ্দেশ্য করে বলল, মা তুমি সিটে বসো, আমি দাঁড়িয়ে যাই। না চাচা, আপনি বসে থাকেন। মা দাঁড়িয়ে কষ্ট পাবে আর ছেলে বসে থাকবে, এটা কেমনে হবে? মা তুমি বসো। নিজম মনে মনে বলল, কি আশ্চর্য, আমাকে বসতে বললো না, আর নুজাইফা কালো ভূত সেজে এসেছে, ওকেই বসতে বলছে। আর পাশের ছেলেরাও যেন নুজাইফার প্রতি সম্মানে মাথা নিচু করে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে। চাচা, আমার ক্লাসমেট দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে, আমি বসি কি করে? ও দাঁড়িয়ে থাক, তুমি বসো। লোকটি উঠে দাঁড়িয়ে গেল। নুজাইফা নিজমকে ওই সিটে বসিয়েও দাঁড়িয়ে পড়লো। তখন পেছনের সিটের একটা ছেলে বলল, বোন তুমি আমার সিটে বসো। না ঠিক আছে। ভাই থাকতে বোন কেন দাঁড়িয়ে থাকবে? আপনি বসুন বোন। অতঃপর নুজাইফা বসলো। ভার্সিটিতে আসার পর নুজাইফা ও নিজম একসাথে হলের উদ্দেশ্যে রওনা দিল। আজকে আবার সিয়াম আর তার পট আটকে দাঁড়ানোর জন্য দাঁড়িয়েছে। হঠাৎ নুজাইফা থেমে গেল। কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? নুজাইফা কোনো কথা না বলে দৌড়ে ক্যাম্পাসের দিকে যেতে লাগলো। সিয়াম অবাক হয়ে গেল ওর দৌড়ানো দেখে। নিজমও পেছন পেছন দৌড়াতে লাগলো। সিয়াম কাছে গিয়ে দেখলো নুজাইফা একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। সিয়ামকে দেখে নিজম বলল, ওকে যেতে বল নিজম, এখানে একটা মেয়ে আছে। কি হয়েছে আগে বলো। আগে তুমিও কি যেতে বলো। নিজম সিয়ামকে কোনো মতে বুঝিয়ে সুজিয়ে বিদায় করলো। তারপর নুজাইফা একটা অবাক করা কাণ্ড করলো। একটানে হিজাবটা খুলে ফেললো। নুজাইফা হিজাব খুলতে দেখে নিজম হা হয়ে তাকিয়ে রইল। মাশাআল্লাহ, এই যে নুজাইফা না, এই জন্য ভেস্তের হোর। দুধে আলতা মেশালো যে বর্ণ ধারণ করে, তার থেকে বেশি অধিক সুন্দরী নুজাইফা। এত পরিণয় যেন পরিস্থানের রাজকুমারী। এই চাঁদমুখ এতদিন কালো কাপড়ে ঢেকে একরকম কালো ভূত ছেড়েছিল। কি অদ্ভুত। নুজাইফা মেয়েটিকে তার জীবনে হিজাব নিয়ে জানালো। তারপর ব্যাগ থেকে আরেকটা এক্সট্রা হিজাব বের করে তার নিজের মুখ আবার আগের মতো করে ঢাকলো। তারপর নিজমকে বলল, যাও ম্যামকে ডেকে আনো। নিজম ম্যামকে ডেকে আনলো। আরে এই যে অবন্তিকা, প্রিন্সিপালের মেয়ে। ক্যাম্পাসের পাশে রাস্তায় পড়েছিল। আসলে কিছুক্ষণ আগে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আর অ্যাক্সিডেন্টের ফলে ওর সেন্সলেস হয়ে যায় আর ওর গায়ের জামা ছিঁড়ে যায়, যা নুজাইফা দেখে ওর হিজাব দিয়ে দেখে যায়। অবস্থা খারাপ, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রিন্সিপাল স্যার এসে এই কান্না জোরে দিল। তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গেল। সিয়াম আড়াল থেকে বের হয়ে এলো। ও তো তখন লুকিয়ে লুকিয়ে দেখছিল নুজাইফার চেহারা, দেখে হতভম্ব হয়ে গেছে। আর নুজাইফার মানুষের প্রতি ভালোবাসা দেখে অনুশোচনায় চোখের পানি চলে এলো। সাথে নিয়ে আসা ছুরিটা ফেলে দিল, যেটা দিয়ে ও নুজাইফার হিজাব কাটতে চেয়েছিল। ডক্টর এসে বলল, অনেক রক্তক্ষরণ হয়েছে, ইমিডিয়েটলি 2 ব্যাগ B+ রক্ত লাগবে। একে একে সবার ব্লাড টেস্ট করেও রক্ত পাওয়া গেল না। অবশেষে নুজাইফার রক্ত ম্যাচ করলো আর রক্ত দিল। নিজম কিং কর্তব্য বিমূঢ় হয়ে রইল। অবন্তিকা নুজাইফাকে যা অপমান করলো, এরপরেও ও রক্ত দিয়ে অবন্তিকার প্রাণ বাঁচালো। নিজম হলে হতো ওই মেয়ের মুখে দর্শন করতো না। সত্যি নুজাইফা দেখতে যেমন আর ব্যবহার কাজকর্ম তেমন অসাময়িক। সত্যি নুজাইফার রূপ, লাবণ্য আর শতগুণে অন্যান্য। ডক্টর এসে খবর দিল যে অবন্তিকার জ্ঞান ফিরেছে। অবন্তিকার বাবা, নিজম, নুজাইফা দৌড়ে গেল অবন্তিকার কাছে। বাবা তুমি কেমন আছো? আমার কথা ছাড় আর বল তুই কেমন আছিস। আমি ভালো আছি। হঠাৎ নুজাইফার দিকে চোখ পড়তেই উত্তেজিত হয়ে বলল, তুমি তুমি এখানে কেন? তোমাকে কত অপমান করলাম, তবু তোমার লজ্জা নেই? অবন্তিকা, কি বলছো তুমি? বাবা এই কালো ভূতটা এখানে কেন? অবন্তিকা, তুমি কি জানো ওর জন্যই তুমি এখনো বেঁচে আছো? মানে? মানে হলো এই যে নুজাইফা তোমাকে প্রথমে রাস্তায় অজ্ঞান অবস্থা দেখে হাসপাতালে নিয়ে আসে। কি? হ্যাঁ, এবং রক্তের অভাবে যখন তুমি মারা যাচ্ছিলে তখনই ওই তোমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। কি বলছো তোমরা? হ্যাঁ, ঠিকই বলছে। অবন্তিকা ছলছল চোখে নুজাইফার দিকে এগিয়ে গেল। তারপর জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও। তুমি আমাকে রক্ত দিয়েছো আর আমি তোমাকে এত অপমান করেছি। প্লিজ আপু, আমাকে মাফ করে দাও।
নুজাইফা চোখ মুছেই বলল, আরে আরে কি বলছো? আমরাই তো, এত রাগের কি আছে? আব্বু, আমি নুজাইফার কাছে ইসলামিক নিয়মাবলী শিখতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, তুমি অবশ্যই শিখবে। এ তো খুশির খবর। ধন্যবাদ আব্বু। নুজাইফা, নিজুম এবং অবন্তিকা এখন সব থেকে বেস্ট ফ্রেন্ড। একজন আরেকজনের কলেজার অর্ধেক। অবন্তিকা এখন আর আগের মতো অহংকারী আর বেপর্দা নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে। নিজুম, নুজাইফা এবং অবন্তিকা ক্যাম্পাসে বসে আছে, তখন সিয়াম ওদের কাছে আসলো। কি ব্যাপার, তুমি এখানে কেন? হ্যাঁ, তুমি এখানে কেন? নুজাইফা, আমি তোমার কাছে মাপ চাইতে এসেছি। ও, কি ব্যাপার, হঠাৎ এত পরিবর্তন? আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর তাই ক্ষমা চাইতে এসেছি। আমি আপনাকে মাফ করে দিয়েছি, এবার যান এখান থেকে। ইয়ে মানে? আরে কিছু তাদের দিকে অগ্রসর হওয়া পায়ের জিনা, স্পর্শ করা হাতের জিনা, আর যৌনতা সেটাকে পূর্ণতা দেয় অথবা অপূর্ণ রাখে। আর প্রেম করলে তো কথা বলা, দেখা করা হবেই। তাছাড়া অবিবাহিত জিনাকারীর শাস্তি ভয়ানক। বুঝেছি। জান্নাতের অপসরি, এবার আমার একটা প্রবলেম সলভ করে দে। কি প্রবলেম? আমার কাজিন নেহা ক্লাস 9-এ পড়ে, খুব ভালো ছাত্রী ছিল, বাট 2-3 মাস ধরে পড়ালেখাও করে না, আর অন্যরকম হয়ে গেছে। চাচা চাচি তো খুব চিন্তিত। নুজাইফা, তুই একটা তাবিজ দিয়ে দে। তাবিজ লাগবে না, তোর বোনের যে বয়স, এই বয়সটা খুব বিপজ্জনক। তুই দেখিস তো ওর ফোন আছে কি না। হ্যাঁ আছে তো। তাহলেই হয়েছে। কি হয়েছে রে? অবনী, তুই দেখবি ওর বিছানার নিচে সিম কার্ড কয়টা, আর সিমে FNF নাম্বার কয়টা, কার সাথে বেশি কথা বলে, তারপর ফোনটা হাত থেকে সরাবি। ব্যাস, প্রবলেম সলভ। তাহলেই কাজ হবে। হবে মানে 100% হবে, দেখিস। ওকে দোস্ত। এই নেহা, কোথায় তুই? কি হয়েছে আপু? তোর মোবাইলটা দে তো। কেন? দরকার আছে। নিহা অনিচ্ছা সত্ত্বেও ফোনটা দিল। অবন্তিকার ফোন চেক করে তো অবাক। ফেসবুক খুলেছে, ইমো খুলেছে, আর SMS-ও এক গাদা। তার মানে নুজাইফা যা বলেছে ঠিকই বলেছে। নেহা, এসব কি? ইয়ে মানে আপু। চুপ, একটাও কথা বলবে না। এই জন্যই তোমার স্টাডি স্বর্গে উঠেছে, তাই না? এই, তোর বয়স কত? 16+। আর এখনই এত কিছু? আজ থেকে তোর ফোনটা আমার ড্রয়ারে বন্দি থাকবে। কিন্তু আপু। কোনো কিন্তু না। বেশি কথা বললে চাচা চাচিকে জানাবো। যাও, নিজের রুমে যাও, পড়তে বসো। উফ, পোলাপাইনে দুধ দাঁত পড়েনি আর কারা প্রেম করে। নুজাইফা বাড়িতে যাওয়ার পর তার বড় ভাই তন্ময় তাকে ডাক দিল। নুজাইফা তার বড় ভাই আর রুমে গেল। আসসালামু আলাইকুম ভাইয়া, আসবো? হ্যাঁ আয়, বস এখানে। শোন, যে কারণে ডেকেছি। বলো। মা আমার জন্য পাত্রী দেখেছে, মেয়েটা তোদের সাথেই পড়ে শুনেছি। নাম কি ভাইয়া? নাম নিঝুম, পুরো নাম রাহিমা নিশাত নিঝুম। ভাইয়া, নিঝুম তো আমার অর্ধেক। তাই? হ্যাঁ ভাইয়া, ও আমার ভাবি হবে। আমার কি যে খুশি লাগছে। আমার বোন যখন এই বিয়েতে রাজি, তাহলে তো বিয়ে আমাকে করতেই হয়। মাকে বল দিনদারি ঠিক করতে। নুজাইফা খুশিতে লাফাতে লাফাতে চলে গেল। নুজাইফা, তন্ময় আর ওর মা নিজুমদের বাসায় গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে আসলো। নুজাইফার ভাই তন্ময় একজন কোরআনের হাফেজ এবং সৎ লোক। এলাকার সবাই তাকে খুব ভালোবাসে।
এলাকার সবাই তন্ময়কে খুব ভালোবাসে। নিজুম ভার্সিটিতে একা একা বসে আছে। নুজাইফা পেছনে তাকে জড়িয়ে ধরলো। নিজুম চমকে উঠে রাগী লুক নিয়ে পেছনে তাকিয়ে দেখে যে নুজাইফা হাসছে। থামিয়ে দিয়ে বলল, কি ভাবি সাহেবা, এখানে একা একা বসে আছেন যে? অবন্তিকা কোথায়? ওয়েট ওয়েট, ভাবি মানে? ভাবি মানে ভাবি, আমার ভাইয়ার হবু বউ। ফাজলামি হচ্ছে নুজাইফা, আমি তোর বান্ধবী, বুঝলি? আরে বুবু, সময় বলে দেবে বান্ধবী নাকি ভাবি। যাই হোক, অবন্তিকা কোথায় রে? অবন্তিকাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। কি বলিস? ছেলে কি করে? ছেলে কি আর করবে, ছেলে বেকার। সে কি কথা? তারা কি জানে না কর্মহীন ছেলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ নিষেধ করে রোজা রাখার উপদেশ দিয়েছেন? ছেলে বেকার থাকুক, ছেলের বাপের তো আছে। কাপুরুষের মতো বাপের টাকা দিয়ে কতদিন খাবে শুনি? তাছাড়া আগে থেকে কাজকর্মের অভ্যাস না থাকলে পরে যে কপাল চাপড়াবে। তোরে এক দোষ, সব জায়গাতেই শুধু কোরআন হাদিস টেনে আনিস। এটা কিন্তু ঠিক বললি না। সব জায়গাতেই যদি কোরআন হাদিস আমরা মেনে চলতাম, তাহলে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকতো। দুর্নীতিও থাকতো না। এক্সকিউজ মি। পেছন থেকে পুরুষ কণ্ঠে ভেসে আসলো। নিজুম পেছনে তাকিয়ে দেখলো সিয়াম দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি এখানে যে? না মানে আসলে হয়েছে কি, আমি বরাবরই দেখে আসছি, নুজাইফা যেখানে থাকে আপনি তার চারপাশে ঘুরঘুর করেন। মতলবটা কি? বলেন দেখি। মতলব কই কিছু না তো, ওই এমনি। গলাটা এমন বিড়ালের মতো শোনাচ্ছে কেন? না মানে আগে তো খুব সিংহের মতো তর্জন গর্জন করতেন, আর এখন দেখি ইঁদুরের মতো চিচি করেন, মানেটা কি? ইঁদুর? ইঁদুর কোথায়? আমি তো বাস এমনি ফ্রেন্ডশিপ করতে আসলাম। ফ্রেন্ডশিপ? ও আচ্ছা, ফ্রেন্ডশিপ করতে এখানে কেন? ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করেন গিয়ে? না না, ছেলেরা কেমন জানি, আর তোমরা কত ভালো। নুজাইফা এবার বিরক্তি নিয়ে বলল, এখানে কি সিনেমা হচ্ছে? আর আমি কি অডিয়েন্স? আমাকে কি দর্শক মনে হচ্ছে? আর আপনি বারবার আমাদের চারপাশে ঘোরাঘুরি করেন কেন? আপনি জানেন না আমি নান হারাম কারোর সাথে দেখা বা কথা বলি না? শোধরে যান সময় থাকতে থাকতে। এই নিঝুম, চল। নিঝুম আর নুজাইফা আমরা চলে গেলাম। সিয়াম চলে গেল মসজিদের ইমামের কাছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, একটা কথা ছিল। বলো বাবা, কি কথা বলবে? হুজুর, আমি একটা মেয়েকে পছন্দ করি, তাকে বিয়েও করতে চাই, কিন্তু মেয়েটা আমাকে সহ্যই করতে পারে না, দূর দূর করে তাড়িয়ে দেয়। মেয়েটা কেমন? মাশাআল্লাহ, মেয়েটা পরহেজগার বলে তোমাকে পাত্তা দেয় না। ও নিশ্চয়ই মনে মনে কোনো হুজুরকে চায় বাবা। তুমি যদি ওকে সত্যি ভালোবাসো বা বিয়ে করতে চাও, তাহলে আগে ওর মনের মতো হও, তারপরে ফ্যামিলিগতভাবে বিষয়টা সেরে ফেলো। নিঃসন্দেহে আল্লাহর ফয়সালাই সর্বোত্তম। মেয়েটা খুবই পরহেজগার এবং পর্দাশীল, তাহলে আমাকে একজন হুজুরের মতো ভালো হতে হবে। হ্যাঁ বাবা, তুমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজে মনোনিবেশ করো, আর বিভিন্ন ইসলামিক বই ও সোশ্যাল মিডিয়া থেকে ইসলামের জ্ঞান অর্জন করতে পারবে। ধন্যবাদ হুজুর। আজ থেকে আমার লাইফে নতুন প্রচেষ্টা শুরু করলাম। নুজাইফা কোথায় গেলি মা? এদিকে আয়। নুজাইফার মা রওশনারা বেগম ডাকলো। নুজাইফা সাড়া দিতে দিতে কাছে গিয়ে বলল, কি হয়েছে মা? আজ আমরা তন্ময়ের জন্য মেয়ে দেখতে যাব, তুই তৈরি হয়ে নে। হ্যাঁ মা, বোরকা পরে আসছি, দাঁড়াও। নিজুমের আম্মু রাদিয়া বেগম নিজুমকে বলল, নিজুম তৈরি হয়ে নে, তোকে আজ দেখতে আসবে। মা, এটা কিন্তু ঠিক না, আমাকে না জানিয়ে তোমরা এটা করতে পারো না। আরে বাবা, দেখতে আসলে তো আর বিয়ে হয়ে যাচ্ছে না, দেখলে দেখুক, প্রবলেম কোথায়? শুনেছি ছেলেটা খুব সৎ এবং ধার্মিক। মা, চুপচাপ যা, রেডি হয়ে আয়। নিজুমকে জোর করে রুমে পাঠিয়ে দিলাম। এদিকে নুজাইফারা এসে গেছে। নুজাইফার মা প্রথমে সালাম দিয়ে ঘরে ঢুকলো। নিজুমের মা নুজাইফারা আর তার মাকে দেখতে অবাক, কি পর্দাশীল, তারা পুরো শরীর কালো কাপড়ে ঢাকা, আর ছেলেটাও পাঞ্জাবি পরে এসেছে। নিজুমকে ডাকলো, তারপর এক নজর দেখেই পছন্দ করে ফেললো। টুকিটাকি ইসলামিক প্রশ্ন জিজ্ঞাসা করেই নিজুমকে ভেতরে পাঠিয়ে দিয়ে রওশনারা বেগম বলল, আপনার মেয়েকে আমাদের খুবই পছন্দ। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করতে চাই। আলহামদুলিল্লাহ, কিন্তু তার আগে নিজুমের আব্বুর সাথে কথা বলতে চাই। উনি দেশের বাইরে থাকেন।
হ্যাঁ বলুন, তারপর আমাদেরকে জানান। মা, নুজাইফা কোথায় গেল? ও হয়তো নিজুমের কাছে গেছে। রাদিয়া বেগম হাসতে হাসতে বলল। নুজাইফা নিজুমের রুমে গিয়ে দেখে নিজুম রেখে বসে আছে। কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম। নিজুম পেছন দিকে ঘুরে সালাম ফেরাতে চমকে উঠল। আরে, এ তো নুজাইফা। তুই এখানে? আমি তো কল্পনা করতে পারছি না তুই আমাদের বাড়িতে আসবি। কতবার আসতে বলে ব্যর্থ হয়েছি, কিন্তু আসলে এমন এক কুফা দিনে। ও, তাহলে তোর মত নেই? যাই, তাহলে আমার ভাইয়ের বিয়ে অন্য কোথাও দেই। নুজাইফা চলে আসতে নিলে নিজুম বলল, 1 মিনিট, তাহলে তোরা এসেছিস আমাকে দেখতে? তাহলে তো রাজি, বাট রাগ করছিস কেন? নুজাইফা খুশি হয়ে নিজুমকে জড়িয়ে ধরে বলল, এইটা তো কৃত্রিম রাগ, তোকে রাজি করানোর জন্য। কি? যা, বিয়ে করব না। এই যে মার খাইবি এবার। এই কথা বলে দু বান্ধবী হাসতে লাগলো। নিজুমের বাবার সাথে সামনের সপ্তাহে শুক্রবারের বিয়ের দিন ঠিক করলো। বিয়ে হবে ধর্মীয়ভাবে, অলিমা হবে তাও নিকট আত্মীয় নিয়ে এবং বিনা যৌতুকে। নুজাইফার খুশি আর ধরে না, তার একমাত্র ভাইয়ার বিয়ে বলে কথা। যখন ও ছোট ছিল তখন কত আত্মীয়দের বিয়ে হতো, ওর খুব ইচ্ছে করতো বাকিদের মতো বিয়েতে আনন্দ করতে, কিন্তু ওর আম্মু ওইভাবে যেতে দিত না। আর আজ নিজের ভাইয়ার বিয়ে, তার খুব আনন্দ হচ্ছে, কিন্তু যা করবে সুন্নত অনুসরণ করে। আনন্দ করতে গিয়ে এতটুকু সুন্নতের খেলাপ করবে না। যাই হোক, নুজাইফা অবন্তিকাকে ফোন দিল। আসসালামু আলাইকুম অবনী। ওয়ালাইকুম আসসালাম। বলেন তো আমি কে? এটা যে আমার নুজাইফা পাগলি বোন। এটা আর বলতে? এই, বুঝলি কি করে রে? বুঝবো না কেন? একমাত্র নুজাইফা ছাড়া আর কে আমাকে অবনী বলে ডাকবে বলতো? ও, এই কথা। শোন, একটা খুশির খবর আছে। কি খুশির খবর বল প্লিজ। এখানে না, তুই ভার্সিটিতে আয়, বলবো। ওকে, আসতেছি। নুজাইফা সালাম দিয়ে ফোন রেখে দিল। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে ভার্সিটিতে চলে গেল। অবন্তিকা নুজাইফাকে দেখে দৌড়ে কাছে আসলো, তারপর জড়িয়ে ধরে বলল, কেমন আছিস রে? কতদিন পর তোকে দেখলাম, পুরো 4 দিন পর। নুজাইফা সামান্য অভিমানী কণ্ঠে বলল, থাক, আর দরদ দেখাতে হবে না। মিস করছিস না কচু? এই চুপ। সত্যি রে, আমার কলেজের দোস্তটাকে খুব মিস করেছি। আমিও রে, বাট ভাবি কোথায় রে? ভাবি? এই ভাবিটা কে রে? ভাবি থুকু, নিঝুম। নিঝুম তোর ভাবি? কি বলছিস আবল তাবল? তখনই পেছন থেকে নিজুম বলে উঠল, আসসালামু আলাইকুম। আমাকে খুঁজছিলেন বুঝি? নুজাইফা পেছনে তাকিয়ে বলল, এই তো ভাবি সাহেবা এসে গেছে। অবন্তিকা অবাক হয়ে বলল, আমি তো কিছুই বুঝতেছি না, কিসের ভাবি, কার ভাবি? দাঁড়া দাঁড়া, বলছি, আগে একটু বসতে দে। নুজাইফা, নিজুম এবং অবন্তিকা সবুজ ঘাসের উপর বসলো। ভাবি কথাটার মানে হলো নিঝুম আমার ভাইয়ার বউ হতে চলেছে। কি? হ্যাঁ, সামনের সপ্তাহের শুক্রবারে। আলহামদুলিল্লাহ। তোকে অবশ্যই বিয়েতে আসতে হবে। যাব ইনশাল্লাহ। কিন্তু আমাদের বাড়িতে? একদম না, আমাদের বাড়িতে যাবে। এই থাম তোরা, আমি নুজাইফাদের বাড়িতেই যাব। রাগ করিস না বোন, পরে একদিন যাব তোদের ওখানে। ওকে। এরপর তারা 3 জন ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ পেছন থেকে একটা ছেলেকে দেখতে পেল অবন্তিকা। ছেলেটা পায়ের গোড়ালির উপরে প্যান্ট পরেছে। তার কাছে এই ব্যাপারটা বড় অদ্ভুত লাগলো। এই ভার্সিটিতে এরকম কাউকে তো আগে কখনো দেখেনি। অবন্তিকা কৌতূহল নিয়ে ছেলেটাকে ডাক দিল। ছেলেটা 2-3 বার ডাকার পর তার কাছে আসলো, তাও নিচের দিকে তাকিয়ে আছে। এই শোনেন, নতুন নাকি? হ্যাঁ, আজকে এসেছি নতুন। নাম কি আপনার? নাহিদ ইসলাম। কোন ডিপার্টমেন্ট? হিস্ট্রি। ও, আমরাও সেম। আচ্ছা যান। ছেলেটা চলে গেল। নুজাইফা এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল। ছেলেটা চলে যাওয়ার পর নুজাইফা বলল, অবনী, তোর এই অভ্যাসটা পরিবর্তন কর। ওকে দোস্ত, করলাম। চল এবার। এই নরমান, এদিকে আয়। নাহিদকে পেছন থেকে ভার্সিটির কয়েকটা অভদ্র টাইপের র্যাগিংকারী মেয়েরা ডাক দিল। নাহিদ চুপচাপ তাদের কাছে গেল। দলের সহধর্মিণী সাফা নাহিদের চারপাশে ঘুরে ঘুরে তাকিয়ে দেখলো, তারপর বলল, কি রে, কি পরে এসেছিস এইসব? জি, পাঞ্জাবি। আর প্যান্ট পরেছিস গোড়ালি বের করে? তোর মতো খ্যাতকে এই ভার্সিটিতে নিল কে? আপনি তুই তুকারি করছেন কেন অভদ্রের মতো? সাফার পাশে থাকা তার শিষ্য অজান্তা বলল, তুই বলবে না তো আদর করে আপনি ডাকবে? আইসে মুফিস।
সবাই হো হো করে হেসে উঠল। কি রে, নিচের দিকে কি? আমাকে দেখ। এ কথা বলে নাহিদের থুতনিতে হাত দিয়ে মুখ উপরে তুলল। তখনই রিয়া বলল, ওরে গুলিমুলি বাচ্চাটা। আবারও সবাই হেসে উঠল। নাহিদ বলল, আমি যাই। যেতে পা বাড়াতেই সাফা কলার টেনে ধরে বলল, যাবি যাবি, এত তাড়া কিসের? আগে তো একটা কাজ করে দে। কি কাজ? ওই যে দূরে একটা মেয়েকে দেখতে পাচ্ছিস না, ওর অন্যটা টান দিয়ে নিয়ে আয়। সিসি, আপনি একটা মেয়ে হয়ে একথা বলেন কি করে? কথা কম, যা বলছি তাই কর গিয়ে। পারবো না। যা বলছি, না হলে এমন থাপ্পড় দিব যে তাতে পিয়ানো বাজতে থাকবে। আমাকে মেরে ফেললেও এই কাজ করতে পারবো না। সাফা তখন রেগে গিয়ে নাহিদের মুখে সজোরে একটা ঘুষি বসিয়ে দিল। ঘুষির আঘাতে মাটিতে পড়ে গেল, মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সাফা আবার নাহিদের কলার ধরে উঠাচ্ছে, তখন অজান্তা বলল, সাফা ছাড় ওকে, প্রিন্সিপাল যাচ্ছে। প্রিন্সিপালকে দেখে সবাই পালিয়ে গেল। নাহিদ মুখ ধরে উঠে দাঁড়ালো, রক্ত বের হচ্ছে না। পাঞ্জাবির পকেট হাতিয়ে যখন টিস্যু বা রুমাল কিছুই পড়লো না, তখন বাধ্য হয়ে টুপি নিয়ে যখনই মুখ মুছতে নিছে, ঠিক তখনই কেউ হাত বাড়িয়ে একটা রুমাল তার সামনে ধরলো। তাকিয়ে দেখলো কালো কাপড়ে আবৃত একটা মেয়ে। নাহিদ কালো বোরখাতে আবৃত মেয়েটিকে দেখে মাথা নিচু করে ফেললো। মেয়েটি বলল, রুমালটা নিন। নাহিদ রুমালটা হাতে নিয়ে মুখ মুছে বলল, জাযাকাল্লাহ খাইরান। মেয়েটি চলে যাচ্ছিল। তখন নাহিদ বলল, প্লিজ আপনার নামটা যদি বলতেন। জি, আমার নাম নুজাইফা জান্নাত। আমি নাহিদ ইসলাম। নুজাইফার নামটা শুনে চলে গেল। নুজাইফা বাড়িতে যাওয়ার পর দেখলো বাড়িতে আত্মীয়রা এসেছে। নুজাইফাকে দেখে ওর মা রওশনারা বেগম বললেন, এসে গেছিস তুই? দেখ, বিয়ের শাড়ি থেকে শুরু করে টুকিটাকি সব কিছুই কেনা শেষ। তুই দেখ তো কেমন হয়েছে। তুমি যখন পছন্দ করছো তাহলে ভালোই হবে ইনশাল্লাহ। যা ফ্রেশ হয়ে আয়। নুজাইফা রুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে ডাইনিংয়ে এসে বসলো। ওর মা ভাত নিয়ে বলল, একটা কথা বলবো? হ্যাঁ মা, বলো। তন্ময় বলছিল তার বিয়ের পরপরই তোর বিয়েটা দিতে, তুই কি বলিস? নুজাইফা খেতে খেতে বলল, তোমার যা ভালো বোঝো তাই করো, কিন্তু এই মুহূর্তে আমার বিয়ের ব্যাপারে আলাদা কোনো ফিলিংস নেই। তন্ময় নাকি ছেলেটাকে দেখেছে। ছেলে কি করে? ছেলে MBBS ডাক্তার। তাহলে বাদ দাও, আমি হুজুর পাত্র ছাড়া বিয়ে করব না। তন্ময়ও এ ব্যাপারে দ্বিমত ছিল। ওরও ইচ্ছে কোনো ভালো একটা হুজুর টাইপের ছেলের সাথে তোর বিয়ে দেবে। কিন্তু মা, তোমরা নিজুমকে চুজ করলে কিভাবে? অতটা পর্দাশীল ছিল না। অতীত ঘেটে কি করব বল, বর্তমান কেমন সেটাই দেখছি আমরা। নুজাইফা আর কিছু বলল না। খুব ক্লান্তি লাগছিল, তাই শুয়ে পড়ল। মাগরিবের আজানের সময় জেগে মাগরিবের নামাজ পড়ে ফেসবুক লগ ইন করলো। ফেসবুকে গিয়ে টুকিটাকি ইসলামিক নিউজ দেখলো। এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ল। অনেক ক্লান্ত ছিল, তাই এক ঘুমে রাত পার করে দিল। সকালে সজাগ পেয়ে দেখে যে ফজরের আজান দিচ্ছে। তাড়াতাড়ি করে উঠে নামাজ পড়তে নিল। নামাজের পর কিছু তসবিহ তাহলিল করতে লাগলো। আস্তে আস্তে নুজাইফার ভাইয়ার বিয়ের সময় চলে এলো। আজ বৃহস্পতিবার, অতএব আগামীকাল শুক্রবার। নুজাইফা খুব খুশি। অবন্তিকাকে ফোন দিল ভার্সিটিতে যাওয়ার জন্য। অবন্তিকা ভার্সিটিতে যাওয়ার পর নুজাইফা বলল, শোনো, কাল ভাইয়ার বিয়ে, তোকে কিন্তু অবশ্যই যেতে হবে। অবশ্যই যাবো রে দোস্ত। নাহিদ তাদের কাছে আসলো। নাহিদ কিছুটা নার্ভাস হয়ে বলল, আপনি তো নুজাইফা, এই নিন আপনার রুমাল। নুজাইফা রুমালটা হাতে নিলেই নাহিদ চলে গেল। অবন্তিকা মিট মিট করে হেসে বলল, কি রে, কাহিনী কি? কিছু না। কেন? যা চিন্তা করছিস তা মোটেও ঠিক না। তাদের কথার মাঝে রিয়া চলে এলো। নুজাইফাকে উদ্দেশ্য করেই বলল, এই যে কালো ভূত, তোকে সাপা ডাকছে। অবন্তিকা প্রতিবাদ করতে গেলে নুজাইফা তাকে থামাতে বলে। রিয়ার সাথে চলল। সাফা নুজাইফাকে বলল, কলেজে এরকম অদ্ভুত পোশাক পরা চলবে না। কেন? কেন আবার? আমি বলছি তাই। কেন? ভার্সিটিটা কি আপনার নিজের? সাপা রাগে লুক নিয়ে বলল, সংযত হয়ে কথা বল বেয়াদব। বেয়াদবকে সেটা তো দেখতেই পাচ্ছি। এই মেয়ে, তোমার সাহস তো কম না? আমার সামনে গলা উঁচু করে কথা বলছো? যে সাজ সেজেছ তাতে তো জঙ্গলি বলে মনে হচ্ছে। জঙ্গি আমরা না, জঙ্গি আপনারা। নিজেদের দোষ ঢাকতে আমাদের মতো সহজ সরল মানুষকে জঙ্গি বানিয়ে দেন। সাফা আরো রেগে গিয়ে বলল,
তোমার এমন অসহ সাজে তোমাকে আদিম মানুষের মতো খ্যাত এবং বুড়ি বুড়ি লাগছে। পর্দা করাতে যদি বুড়ি বুড়ি লাগে তাহলে সম্পূর্ণ বিবস্ত্রহীন হয়ে যান, আপনাকে সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মতো লাগবে। শ্যাট আপ খ্যাত কোথাকার। আপনি শ্যাট আপ। আর খ্যাত কাকে বলছেন? আমাকে? আরে খ্যাত তো আপনি। আদিম মানুষের মতো অর্ধলঙ্গ হয়ে আছেন, যে আদি মানবের মতো কাপড়ের অভাব। নুজাইফা ঠিক বলেছিস। দেখুন বোন, এসব জার্গিন করা বাদ দিন, পরিপূর্ণ ইসলামের পথে চলে আসুন। এই মেয়ে, তোমার কাছ থেকে কি আমাকে ইসলাম শিখতে হবে? আর তুমি যে আমাকে অপমানটা করলে এর শোধ আমি নেব। হ্যাঁ, প্রতিশোধ নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমার কথাগুলো ভেবে দেখবেন। তুমি জিহাদ করেছো? জিহাদ মানে তরবারি হাতে নিয়ে যুদ্ধ নয়, বরং জালিমের সামনে সত্য কথা বলা সব থেকে বড় জিহাদ। আর এই যে আফা, তুমি কি জানো এই ভার্সিটির প্রিন্সিপাল আমার বাবা? আমি চাইলেই তোমাকে এই ভার্সিটি থেকে বের করে দিতে পারি, কিন্তু আমি তা করব না। দয়া করে ইসলামের পথে ফিরে এসো বোন। সন্ধ্যা ঘনিয়ে আসার ঠিক কিছু মুহূর্তে আগে বেলকনিতে একটা চেয়ার টেনে বসে বসে কফি খাওয়াটা মনে এক ধরনের রোমান্টিক অনুভূতি জাগায়। মৃদু আবাস গোধূলির লাল রং কখনো বা হলুদ রং ধারণ করে, নিজের শরীরটাকেও লাল অথবা হলুদ করে দেয়। পাখিরা যে যার মতো ঝাঁক বেঁধে নিড়ে ফিরছে, কর্মব্যস্ত মানুষজন গৃহে ফেরার প্রস্তুতি নিচ্ছে, বাচ্চা ছেলেমেয়েরা খেলাধুলা শেষে ঘরে ফিরছে, নামাজিরা মাগরিব পড়ার উদ্দেশ্যে মসজিদের প্রাণে ছুটছে। নুজাইফা কফি খেতে খেতে সেসব উপভোগ করছে। আজকের রাতটা পেরোলে কালকেই তার ভাইয়ার বিয়ে, আজ সারা রাত একটু ঘুমাতেও পারবে না। যখন ছোট ছিল তখন ঈদের আগের রাতেও একটু ঘুমাতে পারতো না। অতি আনন্দের মাত্রা বেশি হলে মানুষ ঘুমাতে পারে না। একদিন নুজাইফার আব্বু তার জন্য একটা কালো হিজাব এনেছে আর তন্ময়ের জন্য একটা সাদা জব্বা। তখন তারা খুব ছোট, নুজাইফার বয়স 5 বছর আর তন্ময়ের 7। দুই ভাই বোন উপহার দুটি পেয়ে এত খুশি হয়েছিল যে নুজাইফার বলেছিল, আব্বু আমি তোমার রাজ্যের একমাত্র শাহজাদি, জানো আব্বু হিজাব পরলে না আমাকে মুসলিম প্রিন্সেসের মতো লাগে। আর তন্ময় বলেছিল, আব্বু এই সাদা জব্বটা পরলে কেমন জানি হুজুর হুজুর লাগে, দেখো বড় হয়ে একদিন আমি মস্ত বড় হুজুর হব। ওই দিন ওদের বাবা ওমর ফারুক সাহেব এতটাই খুশি হয়েছিলেন যে দুজনকে জড়িয়ে ধরে মনে মনে শপথ নিয়েছিলেন যে করেই হোক হুজুর বানাবেই। আর ছোট নুজাইফাকে একটা দিনদার সুপাত্র দেখে বিয়ে দিবে। তারপর হঠাৎ একদিন তাদের বাবা আরবের মাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে চলে গেলেন। মাগরিবের আজানের শব্দে ভাবনার জগৎ থেকে ফিরে এলো নুজাইফা। হাতের আধা খাওয়া কফিটাও ঠান্ডা হয়ে গেছে ততক্ষণে, আর চারদিকে একটু একটু অন্ধকার ঘনিয়ে এসেছে। তাড়াতাড়ি করে রুমে চলে গেল, ওয়াশরুমে গিয়ে ওযু করে নামাজ পড়ে নিল। 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিবের ওয়াক্ত সব থেকে ছোট। আকাশের লাল গলিমা অর্থাৎ লাল লেখা মিলিয়ে যাওয়ার সাথে সাথে মাগরিবের ওয়াক্ত চলে যায়। তাই মাগরিবের আজান দেওয়ার সাথে সাথেই নামাজ পড়ে নিতে হবে, না হলে কাজা হয়ে যাবে। খুব সকালে নুজাইফা উঠে চলে গেল। আজ তন্ময়ের বিয়ে। তন্ময়ের রুমে গিয়ে দেখে নামাজ পড়ে এসে আবার ঘুমিয়েছে। মুচকি হাসি দিয়ে কাছে গেল, তারপর কান টেনে ধরলো। তন্ময় ধরপড়িয়ে উঠে বসলো। পাশেই নুজাইফার হাসি মাখা মুখটা দেখেই বিরক্তিটা চলে গেল। নুজাইফার হাত থেকে ফোনটা সরিয়ে বলল, কিরে আজকে স্পেশাল একটা দিনেও কান টেনে ধরেছিস? তো কি করব যদি তোমার ঘুমটা না ভাঙে? আমি তো ভেবেছিলাম ঘুমের কারণে আজকে তুমি বিয়েটা মিস করে ফেলবে। ধুর, এটা কি করে হয়? ভাইয়া একটা কথা বলি। বল। বিয়ের পর ভাবিকে পেয়ে আবার আমাদেরকে পর করে দেবে না তো? চুপ, এরকম কথা কেন বলছিস? না মানে অনেকেই তো বউ পেয়ে মা বোনকে পর করে দেয়। আমাকে কি তোর অন্য 10টা ছেলের মতো মনে হয়? দেখো, মা বাবা ভাই বোন এরা হচ্ছে আমার রক্ত, আর রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু রক্তের সম্পর্ক কেন, যে কোনো নিকট আত্মীয়, এক কথায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। তন্ময় আবার বলতে শুরু করলো, সব থেকে বড় যন্ত্রণাদায়ক কষ্ট হচ্ছে সন্তান প্রসবের যন্ত্রণা। যখন একটা মা সন্তান পেটে ধরে তখন 3 মাস থেকে 4 মাস ঠিকভাবে খাবার খেতে পারে না। শারীরিক অনেক ধরনের অসুবিধা দেখা দেয়, কখনো মাথা ব্যথা, আবার কখনো শরীরের দুর্বলতা, বিশ্রামের সময়টাও পায় না। যতই ক্লান্তি থাকুক তাকে সব কাজ গোছাতে হবে। ভাইয়া তার মানে বউয়ের থেকে মা বড়? গাধে কোথাকার, মায়ের সাথে বউকে এবং বউয়ের সাথে মাকে কম্পেয়ার করা ঠিক না। কারণ মায়ের কাজ একমাত্র মাই করতে পারে এবং বউয়ের কাজ বউ। মা হচ্ছে অন্তর শীতলকারী আর বউ হচ্ছে চক্ষু শীতলকারী। ভাইয়া তোমার এত জ্ঞান? ধুর বোকা।
যা মায়ের কাছে যা। সব রকম গোছগাছ করে নিজমের বাড়িতে বরযাত্রী নিয়ে গেল। অল্প টাইমে বিয়ে করিয়ে দিয়ে আসলো তন্ময়ের বাড়িতে। ভাবি, এটা হচ্ছে তোমাদের বাসর ঘর, আমি নিজে হাতে সাজিয়েছি। নিজম কিঞ্চিত লজ্জা পেয়ে মুচকি হাসি দিয়ে নিচে তাকালো। ভাবি, আর লজ্জা পেতে হবে না, আমি যাই কেমন। আমি চলে গেলাম। নিজম একা একা বসে আছে আর ভাবছে কিভাবে বিয়ে হয়ে গেল। যেখানে নিজমের স্বপ্ন ছিল ক্লিন শেপ কোনো স্মার্ট রাজকুমার, কখনো ভাবেনি দাড়িওয়ালা পাঞ্জাবি পরে হয়তো কোনো নবাবজাদাকে বিয়ে করে ফেলবে এত সহজে। আসলে নুজাইফার মাঝে মানুষকে ইমপ্রেস করা অদ্ভুত শক্তি আছে। ভাবনা সেট ঘটিয়ে দরজা খোলার শব্দ পেল। দেখে ভেতরে প্রবেশ করলো তন্ময়। ভেতরে প্রবেশ করে সালাম দিল। নিজম কোনো রকমের সালামের জবাব দিল। খুব নার্ভাস হয়ে আছে ও। তন্ময় নিজমের কাছে এসে খাটের উপর বসলো। তারপর নিজমের দিকে একটা নর্মাল শাড়ি এগিয়ে দিয়ে বলল, নিন, এটা পরে আসুন ওয়াশরুম থেকে। নিজম শাড়িটা হাতে নিল। তারপর আবার বলল, বেশি সাজগোজ আমার পছন্দ না, ন্যাচারাল সবকিছুই আমার ভালো লাগে। ন্যাচারাল চোখে যে সৌন্দর্যটা আছে সেটা পৃথিবীর আর কোথাও নেই। নিজম মুচকি এসে শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাড়ির সাথে সাথে মুখের মেকআপ, চোখের যত সাজগোজ ছিল সব ধুয়ে ফ্রেশ হয়ে ভেতরে আসলো। তন্ময় নিজমের দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, কি অপূর্ব। এতক্ষণ এই ন্যাচারাল সৌন্দর্যটাকে 1 ইঞ্চি মেকআপের নিচে লুকিয়ে কুৎসিত একটা রূপ ধরেছিল, আর এখন খুব সুন্দর লাগছে। নিজম একথা শুনে তন্ময়ের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে মুখ নামিয়ে ফেলল। তন্ময় আবার বলল, লজ্জা তোমার সৌন্দর্যকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। নিজম এবার তন্ময়কে ভালো করে দেখলো। শুধু সাদা গায়ের রং, হাইট 5 ফুট 6, চোখের মনিটা উৎস নীলচে আর চুলগুলো কালো মসৃণ, মায়াবী ফেস, সুঠাম দেহ, চওড়া এবং ভরাট বুক, একদম মেদবিহীন, স্মার্ট, আর কথা বলার সময় মুচকি হাসি লেগেই থাকে। সব মিলিয়ে অপূর্ব সুন্দর। ওযু করে আসছি, 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। তন্ময় এবং নিজম নামাজ পড়ে নিল। নিজম যখনই পায়ে হাত দিয়ে সালাম দিতে যাবে তখনই তন্ময় পা সরিয়ে দিয়ে বাধা দিয়ে বলল, ভুলও এ কাজ করবে না। কেন? কারণ এটাও বিধর্মীদের কাজ। মুখে সালাম দিবে আসসালামু আলাইকুম বলে। মাথা নত করে সম্মান পাওয়া, একমাত্র সম্মান পাওয়ার উপযুক্ত মালিক হলো স্বয়ং আল্লাহ, আমাদের প্রভু। জি আচ্ছা। লজ্জামাখা কণ্ঠে নিচু করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে কিছু কথা বলবো। বলেন। আমার মাকে কখনো কষ্ট দিবে না। মা কোনো ভুল করলে আমার কাছে বলবে না, বরং আমি কোনো ভুল করি বা না করি সবসময় আমার নামে ছোটখাটো বিচার মায়ের কাছে দেবে। এতে মা খুব খুশি হবে। ওয়াও, গ্রেট। আর নুজাইফাকে শুধু নিজের বোনের চোখে দেখবে। সে কথা আপনাকে বলতে হবে না, এমনিতেই নুজাইফা আমার কলিজার অর্ধেক। সেটা তো তখনই বুঝেছি যখন বিয়ের জন্য তোমার কথা বলেছিলাম। আর সবসময় হাসি খুশি থাকবে, যত কষ্টই হোক আমার ফ্যামিলির সামনে হাসি মুখে থাকবে, আর কষ্টগুলো আমার কাছে শেয়ার করবে। বুক দিয়ে আগলে রাখবো তোমাকে। নিজম লজ্জা পেয়ে গেল। আর পর্দা এবং নামাজ মাস্ট। সে তো অনেক আগে থেকেই করে আসতেছি, যখন নুজাইফা আমার বন্ধু হয়েছে। আলহামদুলিল্লাহ। তুমি কি জানো আমি কি কাজ করি? জি, আপনি তো একজন হুজুর। হাসছেন যে? যেটা জেনেছো ওইটা ভুল। নিজম পুরো হা হয়ে গেল। আমি একজন সার্জারিক্যাল ডাক্তার। তাহলে যে এই গেট আপ? আমি প্রথম দিকে মাদ্রাসায় পড়েছি, তারপর স্কুলে ভর্তি হয়েছি, স্কুল কলেজ পেরিয়ে মেডিকেল, তারপর অস্ট্রেলিয়া থেকে পুরো ডাক্তার হয়ে বেরিয়ে এসেছি। অবশ্য আমার বাবা চেয়েছিলেন আমি যেন মাদ্রাসায় পড়ি এবং হুজুর হই, আর তাই তো তার ইচ্ছেটাও পূরণ করেছি। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, প্রবলেম নেই, কিন্তু দিন ছেড়ে দিও না। দিনের পথে চলো, দিনকে আঁকড়ে ধরো। কিন্তু আপনি তো কোরআনের হাফেজ। হ্যাঁ, হাফেজ। কিভাবে? দেখো, যে ব্যক্তি কোরআনটাকে সহি শুদ্ধভাবে মাখরাজ সহকারে মুখস্থ করতে পারবে সেই হাফেজ। ও আচ্ছা। তন্ময় নিজমের চিবুকে হাত দিয়ে মুখটা উচ্চ করে দিয়ে বলল, কি খুশি তো? তন্ময় নিজমের নাকের সাথে নিচের নাক ঠেকালো। দুজনের নিঃশ্বাস দুজনের শরীরে স্পর্শ করতে পারছে খুব কাছ থেকে। দুজনে চোখ বুজে ফেললো। তুমি কি আমার চক্ষু শীতলকারিণী হবে? হব। আমাকে জান্নাতে নিয়ে যাবে? আমরা দুজন হাতে হাত রেখে জান্নাতের বাগানে ঘুরে বেড়াবো আর আল্লাহর শুকরিয়া আদায় করব। ওই যে জানালা দিয়ে আকাশের চাঁদটাকে দেখতে পাচ্ছ, ওইটাকে খুব ধরতে ইচ্ছে করতো। আর এখন করে না। কেন? আজ যে পুরো চাঁদটাকে কাছে পেয়েছি। ঠিক আমার বুকের বাম পাশটাতে নিঝুম লজ্জা পেয়ে নিচের দিকে তাকালো। লজ্জাপতি চেনো? স্পর্শ পেলেই মুখ লুকায়। নিজুম যেন এবার লজ্জায় মরে যাচ্ছিল। সকালবেলা নিজুমের ডাকে তন্ময়ের ঘুম ভাঙলো। তন্ময় ঘুম ঘুম কণ্ঠে বলল, আর একটু ঘুমাই।
নিজুম এবার ভেজা চুলের স্পর্শ দিয়ে তন্ময়কে জাগিয়ে দিল। তন্ময় উঠে নিজুমের দিকে তাকিয়েই বলেই ফেললো, মাশাআল্লাহ, যেন শিশির ভেজা লাল পদ্ম। নিজুম এবার লজ্জা পেল। তন্ময়ের এসব কথা শুনে নিজুম হয়তো মরেই যাবে। কাল রাত থেকে শুরু করে কতবার যে খুন হয়েছে নিজেও জানে না। কাব্য রচনা পরে করবেন, এবার উঠে ফ্রেশ হয়ে মসজিদে যান। তন্ময় মুচকি এসে উঠে গেল ওয়াশরুমের দিকে। ফিরে আসতেই নিজুম তার হাতে রাখা পাঞ্জামি আর টুপি তন্ময়ের দিকে এগিয়ে দিয়ে নিচে তাকিয়েই মুচকি হাসলো। তন্ময় পাঞ্জামি টুপি হাতে নিতে নিতেই বলল, আমি তো এরকমই একটা লজ্জাবতী স্ত্রী চেয়েছিলাম, যে হবে আমার চক্ষু শীতলকারিণী। তন্ময় পাঞ্জামি টুপি পরে মসজিদে চলে গেল। নিজুম নামাজ শেষ করে ফোন হাতে নিয়ে ফেসবুকে গেল। সবাই ওকে অনেক অনেক কনগ্রেস জানিয়েছে। এমন সময় দরজায় টোকা পড়ল। দরজার কাছে গিয়ে দরজা খোলা দেখতেই নুজাইফা দাঁড়িয়ে, কি ভাবি, ঘুম হলো নাকি ঘুমোনি? নিজুম আবার নিচে তাকিয়ে লজ্জা মাখা মুচকি হাসি দিয়ে দিল। থাক থাক, আর লজ্জা পেতে হবে না। নামাজ পড়েছো তো? পড়েছি। আলহামদুলিল্লাহ। এবার নিচে এসো, মা ডাকছেন। তুমিও যাও, আমি আসছি। কি বললে আমাকে? দেখো, তুই করে বলবে আগের মতোই। আচ্ছা যা তুই, আমি আসতেছি। নুজাইফা হাসতে হাসতে চলে গেল। নিজুম ড্রয়িং রুমে মাকে না দেখে মায়ের রুমে গিয়ে দেখলো মা কোরআন পড়ছে। নিজুম চুপ করে একপাশে দাঁড়িয়ে রইল। রওশনারা বেগম নিজুমের উপস্থিতি টের পেয়ে কোরআন পড়া বন্ধ করে বলল, মা তুমি বিছানা বসো, আমি কোরআনটা রেখে আসছি। নিজুম মাথা নেড়ে বিছানায় গিয়ে বসলো। রওশনারা বেগম কিছু গহনা আর গলার হার নিয়ে আসলো। তারপর ওগুলো বিছানায় রেখে বসে বলল, এগুলো আমি তন্ময়ের বউয়ের জন্য বানিয়েছিলাম। আসো তো মা, তোমাকে পরিয়ে দেই। নিজুমের গলায় স্বর্ণের হার আর হাতে চুড়ি খানা পরিয়ে দিয়ে বলল, নিজুম আমাকে কখনো শাশুড়ি ভাববি না, নিজের মা ভাববি, কেমন? জি মা। ভাববি এক মা হারিয়ে আরেক মা পেয়েছিস। নিজুমের চোখ ছলছল করছে। মাঝে মাঝে ভুল হলে তোকে বোকা দেব, কখনো রাগ হবি না। নিজুম এবার কেঁদেই ফেললো। তারপর জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রওশনারা বেগম নিজুমের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, দেখ তো মেয়ের কাণ্ড, কাঁদছিস কেন পাগলি? ওরম চাঁদপানা মুখটাতে কি কান্না মানায়? হাস দেখি। একবার নিজুম চোখ মুছে হেসে ফেললো। মা, এ যে বড় খুশির কান্না। রওশনারা বেগম মুচকি হাসলো। নুজাইফা মাঝখানে এসে বলল, বাবা, আমি দুধে এক হলো আর আটিটা গড়াগড়ি খেলো। রওশনারা বেগম নুজাইফাকে বলল, এক থাপ্পড় দিব ফাজিল। জানি তো, এখন একটা মেয়ে এসে গেছে আর আমাকে চলে যেতে হবে। নিজুম নুজাইফার কান টেনে ধরে বলল, এই যে ম্যাডাম, আপনাকে তো বের করতে হবে, তা না হলে মায়ের মনের কাছে ঢুকবো কি করে? হ্যাঁ হ্যাঁ জানি তো, এবার কানটা ছাড়ো, না হলে কি? ভাইয়াকে আজকে তোমার থেকে আলাদা রাখবো। নিজুম তবে রে বলে নুজাইফার দিকে তেড়ে যেতেই ও হাসতে হাসতে দৌড়ে পালালো। নিজুমের এদিক থেকে লোক এসেছে ওদের নিয়ে যেতে। তন্ময় এবং নিজুম রেডি হয়ে বসে আছে। আত্মীয়দের খাওয়া শেষ হলেই ওরা রওনা দেবে। যাওয়ার আগে নিজুম ও শাশুড়ি এবং নুজাইফাকে জড়িয়ে ধরে বিদায় জানিয়ে গাড়িতে উঠল। গাড়িতে বসে তন্ময় বলল, কবে ফিরবো আমরা? 1 মাস পর। তন্ময় লাফিয়ে উঠল, বলল, কি বলছো এসব? কালকেই নিয়ে চলে আসবো। শ্বশুর বাড়িতে যাওয়ার পর থেকেও অনেকেই আসছে নতুন জামাইকে দেখতে। তন্ময় তো একরকম লজ্জায় নীল হয়ে আসছে। দেখা দেখির পর্ব শেষ রাতে নিজুম এবং তন্ময় বসে গল্প করছে। তখন নিজুমের কিছু কলেজ ফ্রেন্ড ঘরে ঢুকলো। ঘরে ঢুকেই আদ্রি বলল, এই রে, কাবাব মেয়ে হাড্ডি হয়ে গেলাম। ওর কথা শুনে মুক্তি, নিয়াশা, সুবর্ণা ওরা হেসে উঠল। এক থাপ্পড় খাবি আদ্রি, এদিকে আয়, সবাই এসে খাটের উপর বস। তন্ময় ওদেরকে দেখে মাথা নিচু করে বসে আছে। মুক্তি বলল, কি ব্যাপার ভাইয়া, ভয় পাচ্ছেন? জি না। তাহলে মাথা নিচু করে আছেন যে? আমরা আপনাকে দেখতে আসলাম যে, তাকান আমাদের দিকে। তন্ময় মাথা উঁচু করলো, কিন্তু ওদের দিকে না তাকিয়ে নিজুমের দিকে তাকিয়ে রইল। ওদের মাঝে অদ্রি অনেক অহংকারী এবং মডার্ন মেয়ে। অনেক ছেলেরা ওর পিছে ঘুরে, এজন্য ও প্রাউড ফিল করে। ও ভেবেছিল নিজুমের হাজব্যান্ড ওকে দেখবে, দেখে অ্যাটলিস্ট চোখ ফেরাতে পারবে না, এজন্য কত আকর্ষণীয়ভাবে সাজিয়ে এসেছে। বাট কি হলো, দেখবেই দূরে থাক, কথাই বলছে না। নিজুম তো ব্যাপারটা খুব এনজয় করছে, তা ওর মুখের মুচকি হাসি দেখেই বোঝা যাচ্ছে। আদ্রি আবার বলল, আপনি আমাদের দিকে তাকাচ্ছেন না কেন? এত ভাব কিসের আপনার? এটা ভাবো না, এটা আল্লাহর বিধান। খ্যাত একটা,
দাড়ি রেখে মুখটাকে জঙ্গল করে রেখেছে। এই চুপ কর তো, আর যা এখান থেকে, অসভ্য একটা। অদ্রি রেগে চলে গেল। সেই সাথে বাকিরাও নিঝুম বাইরে যেতে নিছে। তখনই তন্ময়ের হাত টান দিয়ে ধরলো, তারপর কোমরে হাত রেখে একদম বুকের কাছে নিল। নিঝুম বলল, এখন তো ঠিকই দুষ্টুমি হচ্ছে, তখন এত চুপ ছিলেন কেন? কি এমন হতো ওদের সাথে দু একটা হাসি মুখে কথা বললে? বেচারি রাগ করে চলে গেল। আমি শুধু আমার বউয়ের সাথে কথা বলবো, রোমান্স করব, দুষ্টুমি করব। যদি ওদের কথা বলি তাহলে আল্লাহ না করুক শয়তানের ধোকায় পরকীয়াতেও জড়িয়ে যেতে পারি। নিঝুম তন্ময়ের ঠোঁটে আঙুল রেখে সাবধান করে দিল। আর তাই আমার বউকেই আমি দেখব। আমার বউ আমার কাছে সেরা সুন্দরী। নিঝুম লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো। যতই লজ্জা পাক, মনে মনেও ঠিকই উঠছে। নিঝুমের দুপা উঠে আসলো তন্ময়ের পায়ের উপর। তন্ময়ের বিয়ের খাতিরে নুজাইফা বেশ কিছুদিন ভার্সিটিতে যেতে পারেনি, আর অবন্তিকারও কোনো খোঁজ পায়নি। বেচারি বিয়েতেও আসলো না, আর আজকে ভার্সিটিতেও নেই। অবন্তিকার খোঁজ করতে নুজাইফা প্রিন্সিপালের রুমে গেল। সালাম দিয়ে রুমে প্রবেশ করেই বলল, স্যার, অবন্তিকার কোনো খোঁজ নেই, কোথায় ও? প্রিন্সিপালের মনটা খারাপ হয়ে গেল। অবন্তিকা আবার জানতে চাইল কোথায় ও। অবন্তিকা আজ 10-12 দিন ধরে নিখোঁজ। নিখোঁজ মানে কি বলছেন আপনি? হ্যাঁ রে মা, ভার্সিটি থেকে আর বাসায় ফেরেনি। আমিও ওই দিন ভার্সিটিতে আসিনি। আমি যদি ভার্সিটিতে সেদিন আসতাম তাহলে। অবন্তিকার সাথেই ভার্সিটির শান্তশিষ্ট নাহিদ ছেলেটাও নিখোঁজ। তাই সকলের ধারণা অবন্তিকা এবং নাহিদের মাঝে কিছু একটা ছিল, যার কারণে তারা পালিয়ে গেছে। কিন্তু একথা নুজাইফা কিছুতেই বিশ্বাস করবে না, কারণ সে জানে অবন্তিকা আর আগের অবন্তিকা নেই। একরাশ মৌনতা নিয়ে ক্যাম্পাসের মাঝে হাঁটছে। হঠাৎ করে সিয়াম চলে আসলো। চোখের পানি মুছছেই চশমাটা পরে নিল নুজাইফা, তারপর পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। দাঁড়াও নুজাইফা, পেছন থেকে ডাকলো সিয়াম। নুজাইফা দাঁড়ালো। সিয়াম সামনে গিয়েই বলল, নুজাইফা দেখো আমি কতটা পরিবর্তন করে ফেলেছি নিজের। মুখে দাড়ি, পায়ের গোড়ালির উপরে প্যান্ট পরেছি, কোরআন পড়া শিখেছি, নামাজ পড়ি 5 ওয়াক্ত। অন্য মেয়েদের দিকে তাকাই না। এসব শুধু তোমার জন্য, তোমার জন্য, তোমার মনের মতো হওয়ার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য। আমি এতটা কষ্ট করে নিজেকে সব কিছু পরিবর্তন করে ফেলেছি। হ্যাঁ, সব পরিবর্তন করে ফেলেছেন, কিন্তু কার জন্য? কাকে খুশি করার জন্য? কেন? তোমাকে খুশি করার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য। সরি, আল্লাহ হাফেজ। নুজাইফা চলে যাচ্ছিল। সিয়াম দৌড়ে পথ আগলে সামনে দাঁড়িয়ে বলল, সরি কেন? বলে যাও তোমার রাগের কারণ। আপনার ভুল একটাই, আপনি আমার খুশির জন্য এসব করছেন। তাতে ভুল কোথায়? এদিকে তুমি খুশি হও নাই? অবশ্যই না। কেন? কারণ আমি তেমন কেউ না যে আপনি আমাকে খুশি করার জন্য এসব করবেন। তাহলে? যে আপনাকে সৃষ্টি করেছেন, তার রহমতের রিজিক থেকে খাদ্য দিয়েছেন, লালন পালন করেছেন আমাদের রব, সেই মহান আল্লাহ তাআলার জন্য যেদিন নিজেকে পরিবর্তন করতে পারবেন, সেদিন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইসলামী অনুশাসন মেনে চলতে পারবেন, যেদিন জাহান্নামের ভয়ে নিজের ভুল ভ্রান্তি শুধরে নিতে পারবেন, যেদিন আল্লাহকে ভালোবাসার জন্য আমাকে চাইবেন, ওই দিন আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিবেন। আমি কবুল করে নিব ইনশাল্লাহ। একথা বলে নুজাইফা চলে গেল। সিয়াম মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার পরিবর্তনের মাঝেও যে অনেক ভুল রয়ে গেছে। না, শ্রদ্ধাতে হবে নিজে। যখন নিজে দুনিয়াতে ভালোবাসবে তখন দুনিয়ার সব কিছুই পাবে, কিন্তু পরকালের কিছুই পাবে না। আর যখন তুমি আল্লাহকে ভালোবাসবে তখন তুমি দুনিয়া এবং আখিরাত দুটোই পাবে। আরে ওই কালো ভূত, এইদিকে আয়। নুজাইফা নিঃশব্দে সাফার কাছে গেল। সাফার দিকে তাকিয়ে দেখলো ওর মুখে অন্যরকম এক পৌঁছাসিক হাসি। এমন হাসি যেন ও কিছু একটা পেয়েছে, যেটা ওর মনের জ্বালা মিটিয়ে দিয়েছে। তোর পাশে ওই প্রিন্সিপালের মেয়েটা কই? ওই দিন তো খুব বড় বড় কথা বলেছিল, আমাকে বের করে দেবে ভার্সিটি থেকে। শালি বেয়াদব, এখন তো নিজেই পরপুরুষের সাথে নিরুদ্দেশ। কি বলেছিল আমাকে? আমি যেন নিজের গেট আপ এবং বিহেভ চেঞ্জ করে ফেলি, ফাউল ক্যারেক্টারলেস। নুজাইফা কিছু বলতে পারছিল না, নিঃশব্দে
গেছে। 2 দিন ধরে আর বেলকনিতে যায় না, ঠিক মতো খায় না, এমনকি ভার্সিটিতেও যায় না, শুধু ইবাদতে ডুবে থাকে। নিজমকেও কিছু জানায়নি। নুজাইফার চোখের নিচে কালি পড়ে গেছে। নোরানি চেহারাতে মেঘের ঘনঘাটা দেখে নিজম প্রশ্ন করেই ফেললো, কি ব্যাপার নুজাইফা, কিছুদিন ধরে তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? এনিথিং রং? ভাবি, অবন্তিকা আর নেই। নিজম চমকে উঠল, নিজেকে সামনে নিড়ে বলল, নেই মানে? আজ 10 দিন ধরে ও নিখোঁজ। নিখোঁজ মানে কি নুজাইফা? হঠাৎ করে ভার্সিটি ক্যাম্পাস থেকে গায়েব হয়ে গেছে, সাথে ওই নাহিদ ছেলেটাও। কি বলছিস এইসব? হ্যাঁ ভাবি, সবাই ভাবছে অবনী পালিয়ে গেছে ছেলেটার সাথে। ইম্পসিবল, এটা হতেই পারে না। আর কেউ না জানুক, আমরা অন্তত জানি অবন্তিকা কেমন। তোর ভাইয়া বাড়িতে আসলে এ ব্যাপারটা নিয়ে আলোচনা করে দেখি কি করা যায়। ভার্সিটিতে প্রচুর ভিড় জমে গেছে। স্টুডেন্টদের বরাবরিতে নুজাইফা বুঝতে পারলে যে একটা লাশ এসেছে ভার্সিটির ক্যাম্পাসে। বুকের ভেতর হঠাৎ স্যাত করে উঠল, কার লাশ এটা? তখনই প্রিন্সিপালের আহাজারিতে শুনতে পেল। দৌড়ে লাশের কাছে যাচ্ছে, কিন্তু লাশটাকে চেনা যাচ্ছে না। খুনিটা এমনভাবে মুখটা বিমুখ করে দিয়েছে যে চেনা যাচ্ছে না লাশটা কার। যথারীতি পুলিশ এসে লাশটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে গেল। লাশ শনাক্তের পর এতটুকু জানা গেল যে খুনি প্রথমে মেয়েটাকে গ্যাংরেপ করেছে, পরে তার গলাটা কেটে মুখটা পুড়িয়ে দিয়েছে। অবশেষে ডিএনএ রিপোর্ট আসলো এবং জানা গেল লাশটি সবকিছু যেমন থমথমে আছে। পরিবেশটা বেশ বড্ড ব্যথার্থ লাগছে সকলের কাছে। আজ অজ্ঞাত লাশটির ডিএনএ রিপোর্ট আসবে। নুজাইফা শুধু আল্লাহর উপর ভরসা করে আছে, কারণ আল্লাহ যা করেন তাতেই রয়েছে মঙ্গল। নিজুম নুজাইফার কাছে এসে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখ। নুজাইমা মৃদু মাথা নাড়ালো। আল্লাহ হয়তো নুজাইফাকে কষ্ট দিতে চায়নি। আর তার প্রমাণ ডিএনএ রিপোর্ট অনুযায়ী লাশটা নুজাইফার না, লাশটা অন্য কারো। খোঁজ নেওয়ার এক পর্যায়ে জানা গেল লাশটা সাফার ফ্রেন্ড রিয়ার। এ ঘটনায় সাফা পুরো স্তব্ধ হয়ে গেছিল। সে এটা ভেবেই পাচ্ছিল না যে ওর মতো একজনের ফ্রেন্ডকে কেউ কি করে টাচ করার সাহস রাখে। শুধু টাচ করলেই ক্ষান্ত হয়নি, সেই সাথে পৃথিবীর থেকে সরিয়ে দিয়েছে। প্রিন্সিপাল আপাতত কিছুটা টেনশন মুক্ত হলেন, কিন্তু আবারও পুলিশে রিপোর্ট করে নতুন করে ডায়েরি লিখিয়ে আসলেন। একটি ছায়া ধীরে ধীরে একটা গোপন কক্ষে আসলেন। ওখানে আগে থেকে একজন অপেক্ষা করেছিলেন। দুজনে কিছুক্ষণ গমন বৈঠক করলেন, তারপর ধীরে ধীরে ছায়া দুটো রুম থেকে চলে গেলেন। নুজাইফা এবং নিজুম তাদের বাসার ছাদে বসে আছে। তখন পেছন থেকে কে একজন তাদেরকে জড়িয়ে ধরলো। পেছনে তাকিয়ে দেখে কালো বোরখা পরিহিত কে একজন। নুজাইফা প্রশ্ন করলো, কে আপনি? মহিলাটি মুখে নিকাব তুলে সালাম দিল। সাথে সাথে সালামের জবাব দিয়ে নুজাইফা জড়িয়ে ধরেই বলল, কোথায় ছিলে এতদিন অবনী? কে তোকে ধরে নিয়ে গিয়েছিল? অবন্তিকা সবাই বলাবলি করছিল তুই নাহিদের সাথে পালিয়ে গেছিস। নুজাইফা নিজমের মুখের কথা কেড়ে নিয়েই বলল, কিন্তু এটা আমরা বিশ্বাস করি না। আমার বন্ধু অবনী এরকম করতেই পারে না। অবন্তিকা তখন কাঁদতে কাঁদতে বলল, ওই দিন ভার্সিটি থেকে ফেরার পথে যখন রাস্তার মোড় ঘুরছিলাম তখন। হঠাৎ ঘুম থেকে জেগে গেল নুজাইফা। এতক্ষণ তাহলে ও স্বপ্ন দেখছিল? অবন্তিকা নিহতের পুরো 12 দিন এরকম স্বপ্নই দেখলো নুজাইফা। বিছানা থেকে উঠে বসলো। এই স্বপ্নটা কিসের দিকে ইঙ্গিত করছে তাহলে? ভাবতে ভাবতে রুমের লাইট জ্বালিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2টা বাজে। এখন তো তাহাজ্জুদ পড়ার ঠিক সময়। রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়ার শ্রেষ্ঠ সময়। তাহাজ্জুদ নামাজ অনেক ফজিলতপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনোই তাহাজ্জুদ কাজা করেনি। সকালের আলো ফোটার পর নুজাইফার কাছে একটা ফোন আসে, যেটা শুনে তার মলিন মুখটাকে খুশির জোয়ারে প্রাণবন্ত করে দেয়। নিজমের কাছে গিয়ে খুলে বলে তার খুশির কারণ। অবন্তিকা এবং নাহিদকে পুলিশ একটা পুরনো বাড়ি থেকে উদ্ধার করেছে এবং অপহরণকারীরাও ধরা পড়েছে। ওরা পুলিশের কাস্টাডিতে আছে। নিজম তন্ময়কে বলল, জানো একটা খুশির খবর আছে। তন্ময় হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। পাঞ্জাবিটা পরে টুপিটা হাতে নিল আর বলল, কি খবর? নিজম টুপিটা নিজের হাতে নিয়ে মাথায় পরিয়ে দিতে দিতে বলল, অবন্তিকাকে পুলিশ খুঁজে পেয়েছে। আলহামদুলিল্লাহ, এ সবই মহান আল্লাহর দয়া, বুঝলে? ঠিক বলেছো। তন্ময় সুগন্ধি লাগিয়ে বলল, তাহলে আজ থেকে ভার্সিটিতে যাওয়াটা কন্টিনিউ করো। আচ্ছা। তন্ময় প্যান্টটা পায়ের গোড়ালি হয়ে ভাঁজ করে নিল। জুতো পরে চলে যাচ্ছিল। দরজার কাছে গিয়ে আবার ফিরে আসলো। তারপর নিজমের কপালে একটা চুমু দিয়ে আস্ত করে বলল, খুব ভালোবাসি তোমাকে। নিজম প্রতি উত্তরে মুচকে হাসি দিল। নুজাইফা তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিজমকে ডাকা শুরু করলো, ভাবি
ভাবি, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। এই তো মাকে বলে আসছি, তুই দাঁড়া। নিজুম তার শাশুড়ি রওশনারা বেগমের কাছে বলে ভার্সিটিতে রওনা দিল। স্যার, অবন্তিকা আসেনি? নিজুম প্রিন্সিপালের কাছে জানতে চাইলো কটা বাজে মা? নিজুম ঘড়ির দিকে তাকিয়ে আর কিছুই বলতে পারলো না। প্রিন্সিপাল হাসতে হাসতে বলল, এখন সকাল 8টা বাজে মাত্র। আরো 2.5 ঘন্টা পর থেকে তোমাদের ক্লাস, আর অবন্তিকা আসবে সকাল 9:30। নিজুম লজ্জা পেয়ে গেল। আরে বাবা, লজ্জা পাওয়ার কি আছে? এটা তো তোমাদের বন্ধুত্বের গভীরতার বহিঃপ্রকাশ। কি নুজাইফা মা চুপচাপ কেন? নুজাইফা প্রসঙ্গটা এড়িয়ে উল্টো প্রশ্ন করলো, অবন্তিকা কি আজও একা আসবে? না, ড্রাইভার নিয়ে আসবে। ও আচ্ছা, আমরা তাহলে যাই। সালাম দিয়ে ক্যাম্পাসে চলে আসলো। বেশ কিছুদিন ধরে সাফাদের কোনো সারা শব্দ নেই। রিয়া হত্যার পর থেকে ওরা চুপ হয়ে আছে। নুজাইফা দিন রাত তার জন্য আল্লাহর নিকট হেদায়েত প্রার্থনা করে। ঠিক 9টার সময় অবন্তিকা চলে আসলো। আসার পরে নুজাইফা রিনুবকে ঝুরিয়ে ধরলো। নুজাইফা অবন্তিকা মন ভরে দেখে নিল, তারপর বলল, কিভাবে কি হলো অবনী? তোর ভাইয়ার বিয়ের আগের দিন খুব তাড়াতাড়ি ভার্সিটি থেকে বাড়ি ফিরছিলাম, তখন নাহিদের সাথে দেখা। সেও যেহেতু বাড়ি যাচ্ছিল, তাই আমরা একসাথে যাচ্ছিলাম। পথে যে নির্জন রাস্তাটা পড়ে, ওখানে পৌঁছাতেই একটা সাদা কার আমাদের সামনে দাঁড়ায়। তার থেকে দুটো লোক নেমে আমাদের নাকে ক্লোরোফর্ম ধরে অজ্ঞান করে দেয়। তারপর জ্ঞান ফিরে দেখি আমরা একটা ভাঙা বাড়িতে আটকে আছি। ছেলেগুলো বাবার কাছে ফোন করে অনেক টাকা মুক্তিপণ চাইতো। তারপর কি হলো? তারপর বাবা পুলিশের মাধ্যমে মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে আমাদেরকে উদ্ধার করে। আর লোকেরা তোকে আর নাহিদকে সন্দেহ পর্যন্ত করেছিল, কিন্তু আমরা বিশ্বাস করিনি। লোকেরা তো কত কথাই বলবে, কিন্তু আমি জানি নাহিদের মনে কোনো পাপ নেই। অবন্তিকার কথাটাকে ভেঙচি কেটে পেছন থেকে সাফা এসে বলল, হ্যাঁ হ্যাঁ, নাহিদ তো নিষ্পাপ, আর সেই জন্যই তো তোমরা একসাথে এতগুলো রাত এবং দিন পার করেছো। মুখ সামলে কথা বলো, নয়তো ওই মুখ আর মুখ থাকবে না। চুপ থাকো, ওই কলঙ্কিত মুখে আমাকে ধমকিও না। ভুলে যেও না, তোমার বান্ধবী কিন্তু একরাশ কলঙ্ক নিয়ে পৃথিবী ছেড়েছে। তাছাড়া সঠিক তথ্য না জেনে কাউকে কলঙ্কিনী বলবে না। বোন রে, সব রেশারেশি, হিংসা, ঘৃণা ভুলে গিয়ে দিনের পথে ফিরে এসো। পর্দা করো, এসব পোশাক ছেড়ে বোরকা পরো। শোন, ভাষণ শুনে আমার কোনো কাজ নেই। তোর পর্দা মানুষকে কি নিরাপত্তা দিতে পারে তা আমার জানা আছে। আমার বন্ধু রিয়াও বোরকা পরতো, কোথাও গেলে হিজাব দিয়ে মুখ ঢেকে যেত। তবুও কি সে কুকুরদের হাত থেকে রেহাই পেয়েছে? পায়নি, বরং পাগলা কুত্তাগুলো ওর সতীত্বকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে।